অর্থনীতিতে সেবা খাতের হিস্সা বাড়লেও কমছে উৎপাদন খাত। ডলারের দাম ও সুদের হারকে দোষারোপ শিল্প উদ্যোক্তাদের। সেবা খাতের দক্ষতা বাড়ানোর পরামর্শ। চীনা পণ্যের উপর যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের ফায়দা পাচ্ছেন বাংলাদেশি ব্যবসায়ীরা। জানুয়ারিতে এসেছে রেকর্ড পরিমাণ অর্ডার। ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান। বছরের প্রথম মাসেও রেমিটেন্সের সুবাতাস। প্রবাসীরা দেশে পাঠিয়েছেন 218 কোটি 52 লাখ ডলার। বছর ব্যবধানে বেড়েছে প্রায় 3.5%। পটুয়াখালীতে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার 11 বছরেও হয়নি হাসপাতাল। মেয়াদ বাড়ানোয় নির্মাণ ব্যয় বেড়েছে 105 কোটি টাকা। জুনের মধ্যে শেষ করার আশ্বাস। এবং সংস্কারের অভাবে ধ্বংসস্তূপ বরগুনার ট্যাংরাগিরি ইকো পার্ক। বেষ্টনী ভেঙে বেরিয়ে গেছে হরিণ, মেছো বাঘ। পর্যটকরা হতাশ, প্রাণ ফেরানোর উদ্যোগ। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া। দর্শক, অর্থ বাণিজ্যের নানা খবরের পাশাপাশি আজ আমরা আলোচনা করব অর্থনীতিতে সেবা ও উৎপাদন খাতের হিস্সা নিয়ে। আমাদের সঙ্গে আলোচনার জন্য ভার্চুয়ালি যুক্ত আছেন বিডি জবসের প্রতিষ্ঠাতা ফাহিম মাসরুর। ফাহিম মাসরুর, আপনাকে এ সময়ের বাণিজ্যে স্বাগত। ধন্যবাদ। আপনার কাছে ফিরবো আমরা আলোচনায়, তার আগে আমাদের সহকর্মীর একটি প্রতিবেদন আছে, প্রতিবেদনটি দেখে আসব। সেবা খাতের হিস্সা বাড়লেও কমছে উৎপাদন খাতের অবদান। কারণ হিসেবে ডলারের দাম ও সুদের হার বৃদ্ধি এবং চাহিদা অনুযায়ী ঋণ না পাওয়াকে দায়ী করছেন শিল্প উদ্যোক্তারা। এদিকে সেবা খাতের দক্ষতার ঘাটতিকে বাধা হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। MS আরেফিনের রিপোর্ট। মুদি দোকান থেকে সুপার শপ, বাস, ট্রেন, উড়োজাহাজে ভ্রমণ কিংবা ইন্টারনেট ব্যবহার, এসবই সেবা খাতের অন্তর্ভুক্ত। অর্থনীতিতে এই খাতের হিস্সা আগের তুলনায় অনেক বেড়েছে। পরিসংখ্যান ব্যুরোর সবশেষ অর্থনৈতিক সুমারি বলছে, গেল এক দশকে সেবা খাতে অর্থনৈতিক ইউনিট বেড়েছে 50%-এর বেশি, আর উৎপাদন খাতে মাত্র 15%। হিস্সা বাড়লেও সেবা খাতের দক্ষতা না বাড়ায় হতাশ উদ্যোক্তারা। এখনো আমি যদি সেই আগের মতো আমি যদি 2 বছর 3 বছর আগের যে টেকনোলজি সেগুলো নিয়ে যদি কাজ করি, তাহলে কিন্তু আমার ডিমান্ড থাকবে না। আমাদের বাংলাদেশের যে পরিষেবার ক্ষেত্রে আমরা অনেক এগিয়েছিলাম, সেটা কিন্তু আমরা আস্তে আস্তে পিছিয়ে যাব, যেটা কিন্তু আমরা দেখেছি গত 2 বছরে কিন্তু এটা আমরা কিছুটা পিছিয়েছি। সো এটা যাতে না হয়, এজন্য তরুণ সমাজকে আমাদেরকে বিভিন্ন রকমের প্রণোদনা দিয়ে তাদেরকে ইনসেন্টিভাইজ করতে হবে, তাদেরকে উৎসাহ দিতে হবে। সরকারি হিসেবেই যখন উৎপাদন খাতের পিছিয়ে পড়ার তথ্য উঠে এসেছে, তখন কারণ হিসেবে সুদের হার ও ঋণ প্রবাহকে দায়ী করছেন অনেক ব্যবসায়ী। একদিকে যেমন ডলারের দাম বেড়ে গেল হঠাৎ করে, তারপরে এখন আমরা যেটা স্ট্রাগল করছি যে ইন্টারেস্ট রেটের সাথে, সেকেন্ড যেই আমাদের জন্য আরও বড় চ্যালেঞ্জ হয়ে দেখা গেছে যে ক্রেডিট ফ্লোর রিডাকশন। সো এই তিনটা জিনিস মিলিয়ে কিন্তু আমরা যেই পরিমাণ আসলে আশা করি যে যতটুকু গ্রো করতে পারবো কিংবা আমাদের যতটুকু গ্রোথের ক্ষমতা আছে, সেটা কিন্তু পুরোপুরিভাবে কাজে লাগানো যাচ্ছে না। সেবা খাতের অগ্রগতি নিয়ে আত্মতুষ্টির সুযোগ নেই উল্লেখ করে অর্থনীতিবিদরা বলছেন, এই খাতে কর্মসংস্থান তৈরি হচ্ছে কিনা সেটা বিবেচনায় নিতে হবে। সেবা খাতে যে প্রচুর সংখ্যক কাজ সৃষ্টি হয়েছে, সেগুলো তুলনামূলকভাবে কম উৎপাদনশীল, কম আয়ের এবং অনেকটা হলো সাবসিস্টেন্স নেচারের। উৎপাদনশীল খাতগুলোতে আমাদের ইকোনমিক ইউনিটগুলো যেন তৈরি হয় এবং সেই জায়গা থেকে অবশ্যই কমার্শিয়াল ওরিয়েন্টেড, রেজিস্টার্ড অ্যাকাউন্ট এবং সাপ্লাই চেইন ওরিয়েন্টেড যে সমস্ত খাতগুলো রয়েছে, সেই খাতে যাতে আমাদের বেশিরভাগ কার্যক্রম বা ইকোনমিক ইউনিটগুলো যাতে আমরা বেশি দেখতে পাই। আইনগত কিছু সংস্কার দরকার আছে, যাতে ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তারা যাতে ওই ধরনের সার্ভিসগুলো নিয়ে বড় ধরনের সাপ্লাই চেইনগুলোতে যুক্ত হতে পারে। নতুন উদ্যোক্তা তৈরিতে ঋণ প্রাপ্তি সহজ করার উপর জোর দিয়েছেন এই অর্থনীতিবিদ। এগুলো বেশি ডিকটেটেড এবং ডমিনেটেড। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। দরকার আছে যাতে ক্ষুদ্র মাঝারি। দর্শক, প্রতিবেদনটি দেখছিলাম, ফিরছে আলোচনায়। ফাহিম মাসরুর, আপনাকে আরো একবার স্বাগত। আমাদের সহকর্মীর প্রতিবেদনে দেখছিলাম সেবা খাতের হিস্সা বাড়লেও উৎপাদন খাতের অবদান কমেছে। উৎপাদন খাত নিয়ে পরে আলোচনায় যাচ্ছি। সেবা খাত, বাংলাদেশের কৃষি শিল্পকে পাশে রেখে সেবা খাতের এই অগ্রগতি কিভাবে সম্ভব হলো একটু বলবেন? দেখেন, আসলে সেবা খাত তো আমাদের অর্থনীতির এখন সবচেয়ে বড় খাত। এটা বেশ কয়েক বছর ধরেই আছে। বাট আমার মনে হয় যে আসলে একটা অর্থনীতি তখনই বিকশিত হয় যখন আসলে সেবা খাত এবং ম্যানুফ্যাকচারিং উৎপাদন খাত আসলে বাড়ে, মানে একই সাথে বাড়ে। আমাদের আরেকটা বড় খাত কিন্তু আসলে কৃষি খাত। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কৃষি খাতের
কন্ট্রিবিউশন এখন আসলে এক সময় যেটা 30%-এর বেশি ছিল, এখন কিন্তু সেটা 12-13%-এ নেমে এসেছে। এটা হয়তো স্বাভাবিক, যেহেতু আমরা অর্থনীতি একটু উন্নত অবস্থায় যাচ্ছি। তো বাট আমি মনে করি যে সেবা খাতটা যদি অন্যান্য ম্যানুফ্যাকচারিং খাতের সাথে একইভাবে বাড়তো তাহলে ব্যাপারটা হয়তো আরো ভালো হতো। কিন্তু আমরা দেখেছি যে সেবা খাতটা বেড়েছে কিন্তু উৎপাদন খাতের পার্সেন্টেজটা একটু কমেছে। সেটা আসলে আমার কাছে মনে হয় একটু আশঙ্কাজনক। কেননা আপনি যদি দেখেন আমাদের যে অন্যান্য সার্বিক অর্থনীতির যে সকল পরিমাপ আছে, যেমন ধরেন ইনফ্লেশন বা অন্যান্য জায়গায়, সেই জায়গাগুলিতে কিন্তু আসলে যদি না আমাদের ম্যানুফ্যাকচারিং খাত বাড়ে তাহলে কিন্তু সেগুলোর অবস্থা ভালো হবে না। কারণ সেবা তো হচ্ছে মানে ডাইরেক্টলি প্রোডাকশনের সাথে সম্পর্কিত হলেও যত বেশি প্রোডাকশন হবে তত বেশি ইনফ্লেশন বা জিনিসের দাম কিন্তু সহনীয় থাকবে। তো আমাদের দেশের সেবা খাতের সবচেয়ে বড় কম্পোনেন্ট হচ্ছে একটা হচ্ছে ট্রেডিং খাত, যেটাকে আমরা বলি ধরেন আমরা মানে দোকান, হয়তো আমাদের হোলসেল দোকান বা রিটেইল দোকান, সেটা হচ্ছে সবচেয়ে বড় এবং এখানে সবচেয়ে বেশি সংখ্যক লোকজন মানে এমপ্লয়েড আছে। তো সেই জায়গাটাতে আসলে এটা বেড়েছে, কিন্তু এটার সার্বিক অর্থনীতিতে ভূমিকা ইন টার্মস অফ আমাদের ইনফ্লেশন বা অন্যান্য জায়গায় সেটা কিন্তু কম্পারেটিভলি কম। তো আমি এটাই আসলে বলতে চাচ্ছি যে সেবা খাতের বাড়ান এই বৃদ্ধিটাকে আমরা আসলে যতটা পজিটিভ ভাবে দেখব তার থেকে বেশি কিন্তু আসলে এর মধ্যে আরেক ধরনের আশঙ্কাও আমাদের দেখা যাচ্ছে অর্থনীতিতে। সেবা খাতের অগ্রগতি পরিসংখ্যান ব্যুরোর তথ্য দিচ্ছে, কিন্তু যতটা অগ্রগতি হওয়ার কথা ছিল ঠিক ততটা অগ্রগতি কি হয়েছে? না, মানে এখানে আবারও বলি সেবা খাতের কম্পোনেন্টটা কি। আমরা যদি সে ফর এক্সাম্পল আমাদের পার্শ্ববর্তীদের যদি ভারতের কথা চিন্তা করি, সেখানে কিন্তু আমরা দেখেছি যে সেবা খাতের যেই অ্যাডভান্স জায়গাগুলো আছে, সে ফর এক্সাম্পল আইটি খাত, এটাও একটা সেবা খাত, বা ট্যুরিজম খাত, এটাও একটা সেবা খাত। ওই ওই অংশগুলো যদি বাড়তো সেবা খাতের মধ্যে তাহলে কিন্তু এটা আমাদের আশাবাদী হওয়ার ব্যাপার ছিল। কিন্তু আমরা দেখেছি বাংলাদেশে যদি সেবা খাতের যে বৃদ্ধিটা, এটা মাছ মোর হচ্ছে ট্রেডিং নির্ভর। তো ট্রেডিং নির্ভর হওয়াতে কিন্তু সেটার সার্বিক আমাদের জিডিপিতে যে ইম্প্যাক্ট হওয়ার কথা ছিল সেটা কিন্তু হচ্ছে না। তো সেটা আমার কাছে মনে হয় একটা চিন্তার বিষয় যে আমরা সেবা খাতকে আরো বেশি প্রোডাক্টিভ ওয়েতে বা আমাদের অর্থনীতির জন্য আরো বেশি এই যে বৃদ্ধিটাকে আরো বেশি কাজে লাগাতে পারতাম যদি আমাদের মানে প্রোডাক্টিভ সেবা খাতগুলো বেশি বাড়তো। যেমন যেটা বললাম যে ডিজিটাইজেশন যদি বাড়তো, আমাদের মানে অন্যান্য ধরনের সে ফর এক্সাম্পল ফাইন্যান্সিয়াল খাত, সেটাও একটা বড় সেবা খাত। আমরা কিন্তু দেখেছি যে ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রি কিন্তু আসলে ওভাবে বাড়েনি। তারপরে ট্যুরিজম একটা বিশাল বড় সেবা খাত। অনেক অনেক দেশের কিন্তু সে ফর এক্সাম্পল থাইল্যান্ড বা ইন্দোনেশিয়া বা শ্রীলঙ্কার অর্থনীতিতে কিন্তু সেবা খাতের একটা বড় অংশ হচ্ছে ট্যুরিজম এন্ড হসপিটালিটি। তারা কিন্তু সেটা দিয়ে অনেক দূর এগিয়ে গেছে এবং এখানে কিন্তু ওই সেবা খাতগুলো কিন্তু উৎপাদন খাতের পিছিয়ে পড়ার কারণটা কি? তথ্য প্রযুক্তির আমাদের উন্নয়নের সঙ্গে সঙ্গে উৎপাদন খাতেরও তো আসলে অগ্রগতি হওয়ার দরকার ছিল। সেবা খাতের তুলনায় উৎপাদন খাতের পিছিয়ে পড়ার কারণটা কি? আপনি যেমন রিপোর্টে অলরেডি বলা হয়েছে যে আমাদের যে চ্যালেঞ্জগুলো হয়েছে পার্টিকুলারলি গত দু বছরে, সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল আমাদের ডলার রিজার্ভের সংকট। সেটার জন্য আসলে কারণ বেশিরভাগ উৎপাদনই কিন্তু হয় আসলে ইম্পোর্টেড র মেটেরিয়ালের উপরে। তো আমাদের বেশিরভাগ ম্যানুফ্যাকচারার উৎপাদনকারী কিন্তু গত 1.5 থেকে 2 বছর মানে র মেটেরিয়াল ইম্পোর্ট করতে অনেক ধরনের সমস্যায় পড়েছে। ব্যাংকগুলো এলসি খুলেনি। খুব রিসেন্টলি কিছুটা অবস্থার উন্নতি ঘটছে, কিন্তু সেটার একটা ইম্প্যাক্ট কিন্তু আছে। এবং আমরা জানি যে আমাদের একটা যেহেতু অর্থনীতিতে একটা বড় চ্যালেঞ্জ হয়েছে আমাদের ইনফ্লেশনের জন্য কিন্তু সাধারণ মানুষজন কিন্তু আসলে নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতেই তাদের যে ইনকাম সেটা খরচ হয়ে যাচ্ছে। অন্যান্য জিনিস কিন্তু যে অন্যান্য সে ফর এক্সাম্পল আমার একটু হয়তো ইলেকট্রনিক্স বলেন বা অন্যান্য জিনিসপত্র কিন্তু আসলে মানুষজন কিনতে পারছে না। তো সেই জায়গাটাতে একটা বড় ধরনের বোথ সাপ্লাই সাইডে এবং ডিমান্ড সাইডে দুই জায়গাতেই কিন্তু আসলে চ্যালেঞ্জের মধ্যে দিয়ে আমরা গেছি। আশাবাদের ব্যাপার হচ্ছে কিছুটা হলো আমরা ফরেন এক্সচেঞ্জের বা রিজার্ভের সংকটটা আস্তে আস্তে কাটিয়ে উঠতে পারছি। তো ভবিষ্যতে হয়তো সেটার একটা ইম্প্যাক্ট আমরা দেখতে পারবো। আসলে ব্যবসায়ীরা বলছিলেন, আমরা প্রতিবেদনও দেখছিলাম যে সুদের হার আর ঋণ না পাওয়ার কারণেই অনেক ব্যবসায়ীরা পথে বসছেন কিংবা তারা পর্যাপ্ত পরিমাণে উৎপাদনে সক্ষম হতে পারছেন না। এক্ষেত্রে ব্যবসায়ীদের সহযোগিতার জন্য সরকারের ভূমিকা এখন কি হওয়া উচিত?
আমি মনে করি দেখেন আমাদের যে জুলাই অভ্যুত্থানের পরে কিন্তু এটা খুবই স্বাভাবিক ছিল যে আমাদের ব্যাংকিং সেক্টরে এক ধরনের ডিসিপ্লিন আনা। তো এবং যেহেতু এর সাথে সাথে আমাদের ইনফ্লেশন অনেক হাই হয়ে গেছিল, তো আমি মনে করি যে এই ঋণের যে এক ধরনের সংকোচনশীল নীতি আমাদের সেন্ট্রাল ব্যাংক নিয়েছে, এটা সময়ের পার্সপেক্টিভে ঠিকই ছিল। তো আমি মনে করি আস্তে আস্তে যদি ইনফ্লেশনটা আমরা কম হয়, এবং আমরা দেখছি যে গত ডিসেম্বর এবং জানুয়ারিতে খাদ্যপণ্যের দাম কিছুটা হলো কমে গেছে, এখন কিন্তু সেন্ট্রাল ব্যাংক আস্তে আস্তে হয়তো সুদের হারটা কমানোর ব্যাপারে উদ্যোগ নিবে। তো আমার কাছে মনে হয় যে আগামী দিনগুলোতে আসলে সুদের হার কিছুটা হলো কমে, আগের মতো একেবারে 9% নেমে আসবে না, বাট এখন যেটা 14-15% আছে সেটা হয়তো 11-12% নেমে আসবে। বাট আমি আবারও মনে করি আসলে সুদের হার অফকোর্স একটা ইম্পর্টেন্ট ব্যাপার, কিন্তু মেইন সমস্যাটা কিন্তু ছিল আসলে আমাদের ডলার রিজার্ভের জন্য, এবং আমরা এলসি খুলতে পারছিলাম না, বা কোম্পানিগুলো এলসি খুলতে না পারার জন্য অনেক ক্ষেত্রেই র মেটেরিয়াল ইম্পোর্ট করতে পারছিল না। তো সেই প্রবলেমটা যদি সলভ হয় তাহলে আমি মনে করি 11-12% সুদ দিয়েও আসলে অনেক ইন্ডাস্ট্রি হয়তো আবার ঘুরে দাঁড়াতে পারবে। আপনাদের কাজ কর্মসংস্থান নিয়ে একটু জানতে চাচ্ছি, সেবা খাত কিংবা উৎপাদন খাত, কোন খাতে আসলে কর্মসংস্থানের সুযোগ বেশি আছে কিংবা কর্মসংস্থান তৈরির সুযোগ এই মুহূর্তে বেশি রয়েছে? আমাদের ডেটা বলছে যে আসলে আমাদের যেই ইন্ডাস্ট্রিগুলো আসলে গত 10-15 বছর বেশ ভালো অবস্থায় আছে, গ্রো করছে, ফর এক্সাম্পল গার্মেন্টস ইন্ডাস্ট্রি কিন্তু গ্রোথ মোটামুটি এই সমস্যার চ্যালেঞ্জের মধ্যেও কিন্তু আমরা দেখেছি যে এই গত 1 বছরে গার্মেন্টস ইন্ডাস্ট্রি খুব একটা খারাপ করেনি। তো সেই জায়গাটাতে এখনো প্রচুর ডিমান্ড তৈরি হচ্ছে। আমরা আরও দেখছি যে কিছু সেক্টর, যেটা ফর এক্সাম্পল আইটি সেক্টরও কিন্তু আসলে আমাদের কিছু নতুন হায়ারিং হচ্ছে, সেক্ষেত্রে আসলে অনেক ক্ষেত্রে দক্ষ লোক পাওয়া যাচ্ছে না বলে একটা বড় সমস্যা। তো আমি মনে করি যে আমাদের এক্সপোর্ট ডাইভার্সিফাই করতে হবে, আমাদের শুধু গার্মেন্টসের উপর ডিপেন্ড করে থাকলে হবে না, অন্যান্য সেক্টরেও আসলে আমাদের কাজ করতে হবে। এবং আরেকটা জায়গা আমি মনে করি যে এগ্রিকালচারের ক্ষেত্রে এগ্রো প্রসেসিং এবং এগ্রিকালচার, সেটা কিন্তু একটা বড় জায়গা আমাদের দেশে, আসলে সেই জায়গাটা অনেক ক্ষেত্রেই উপেক্ষিত থেকে যায়। আমি মনে করি যে আমাদের আরও অনেক ইনভেস্টমেন্ট দরকার আছে মডার্ন এগ্রিকালচারে, কারণ আমাদের এগ্রিকালচার এখনো আসলে ট্র্যাডিশনাল এগ্রিকালচার, সেখানে আসলে প্রচুর নতুন টেকনোলজি ব্যবহার করার সুযোগ তৈরি হচ্ছে, এবং সেই জায়গাগুলিতে আমরা একদমই শেষের দিকে চলে এসেছি। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য, ফাহিম মাসরুর। ওকে, ধন্যবাদ। দর্শক, আমরা যুক্ত হয়েছিলাম জনাব ফাহিম মাসরুর, বিডি জবসের প্রধান নির্বাহী কর্মকর্তা। তার সঙ্গে আলোচনা করছিলাম উৎপাদন খাত এবং সেবা খাতের হিস্সা নিয়ে। যাচ্ছে অন্য প্রসঙ্গে। জানুয়ারিতে দেশে 2018.52 কোটি মার্কিন ডলার রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা, যা বছর ব্যবধানে বেড়েছে প্রায় 3.5%। গত বছরের একই সময়ে এর পরিমাণ ছিল 211.31 কোটি ডলার। রোববার বাংলাদেশ ব্যাংক রেমিটেন্সের তথ্য প্রকাশ করেছে। গত ডিসেম্বরে 263.90 কোটি ডলার পাঠিয়েছিলেন প্রবাসীরা, যা একক মাস হিসেবে ইতিহাসে সর্বোচ্চ। জানুয়ারিতে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে 51.11 কোটি ডলার, বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে 11.60 কোটি ডলার, বেসরকারি ব্যাংকগুলো 155.15 কোটি ডলার ও বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে 65 কোটি ডলার প্রবাসী আয় এসেছে। এবার জানাবো পুঁজিবাজারের খবর। ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে চলছে লেনদেন। সবশেষ বাজার পরিস্থিতি জানাতে সরাসরি নিয়ে যাচ্ছি ডিএসই এর ওয়েবসাইটে। আজ এ মাসের নতুন মাসের দ্বিতীয় কার্যদিবস এবং গতকাল প্রথম কার্যদিবস নতুন মাসের আশার আলো দেখিয়েছিল, এবং আজ এখন পর্যন্ত দ্বিতীয় কার্যদিবসে এসেও আশার আলো দেখাচ্ছে। প্রধান সূচকে পয়েন্ট বেড়েছে 38.95 পয়েন্ট এবং সরিয়া সূচকে পয়েন্ট বেড়েছে 7.47 পয়েন্ট এবং ডিএস30 বা বাছাইকৃত সূচকে পয়েন্ট বেড়েছে এখন পর্যন্ত ঢাকার পুঁজিবাজারে 7.81 পয়েন্ট। অর্থাৎ 3 সূচকই আশার আলো দেখাচ্ছে, 3 সূচকে ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে চলছে ঢাকার পুঁজিবাজারের লেনদেন। এবং এখন পর্যন্ত শেয়ার হাতবদল হয়েছে 49,678 বার, এবং টাকার অঙ্কে ঢাকার পুঁজিবাজারে আজকে এখন পর্যন্ত লেনদেন হয়েছে 153.55 কোটি টাকা। এবং যেসব কোম্পানিগুলো শেয়ার বাজারে ঢাকার পুঁজিবাজারে লেনদেন
লেনদেনে অংশ নিয়েছে সেই সব কোম্পানিগুলোর শেয়ারের দামের ক্ষেত্রে যদি দেখি 286টি কোম্পানির শেয়ারের দাম এখন পর্যন্ত বৃদ্ধি পেয়েছে এবং কমেছে 41টি কোম্পানির শেয়ারের দাম এবং অপরিবর্তিত আছে 57টি কোম্পানির শেয়ারের দাম। এবং প্রধান সূচকের উত্থানের বিষয়টি যদি একটু দেখি 10টা থেকেই কিন্তু ঊর্ধ্বমুখী প্রবণতা নিয়ে চলছে। 11টার পয়েন্ট বৃদ্ধির হারটা একটু কম দেখা যাচ্ছে, কিন্তু ঊর্ধ্বমুখী প্রবণতায় চলছে প্রধান সূচকের লেনদেন। এবং আমরা গতকালকে যেমনটা বলছিলাম যে এই মাসের প্রথম কার্যদিবসে 3 সূচকে ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে দিন শেষ হয়েছিল এবং লেনদেন হয়েছিল 356 কোটি 41 লাখ টাকা এবং আজকে এখন পর্যন্ত লেনদেন হয়েছে 153 কোটি 55 লাখ টাকা। এবং কোন কোম্পানিগুলো আসলে লেনদেনের দৌড়ে এগিয়ে আছে সেই বিষয়টি যদি একটু দেখি তাহলে 1 নম্বরে আছে স্বাস্থ্য খাতের একটি প্রতিষ্ঠান সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস এবং এখন পর্যন্ত ঢাকার পুঁজিবাজারে এই কোম্পানিটি লেনদেন করেছে 6 কোটি 39 লাখ টাকা। এবং 2 নম্বরে রয়েছে ইফাত অটোমোবাইলস এবং এই কোম্পানিটি এখন পর্যন্ত ঢাকার পুঁজিবাজারে লেনদেন করেছে 6 কোটি 33 লাখ টাকা। এবং 3 নম্বরে রয়েছে খুলনা প্যাকেজিং অ্যান্ড প্রিন্টিং লিমিটেড এবং এই কোম্পানিটি এখন পর্যন্ত ঢাকার পুঁজিবাজারে লেনদেন করেছে 4 কোটি 65 লাখ টাকা। এবং 4 নম্বরে রয়েছে ব্যাংক খাতের একটি প্রতিষ্ঠান সিটি ব্যাংক এখন পর্যন্ত ঢাকার পুঁজিবাজারে লেনদেন করেছে 4 কোটি 63 লাখ টাকা। এবং 5 নম্বরে রয়েছে মনো ফ্যাব্রিক্স লেনদেন করেছে 4 কোটি 41 লাখ টাকা। এবং আমরা যে 1 নম্বরে রয়েছে সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস তার যদি একটি শেয়ারের দাম এই মুহূর্তে কত টাকায় বিক্রি হচ্ছে সেটা বলি। এই মুহূর্তে বিক্রি হচ্ছে আমরা দেখছি 14 টাকা 20 পয়সা এবং সর্বোচ্চ এই প্রথম যে কোম্পানিটি রয়েছে তার একটি শেয়ারের দাম ছিল 14 টাকা 70 পয়সা এবং সর্বনিম্ন ছিল 14 টাকা। অর্থাৎ আজকে নতুন মাসের দ্বিতীয় কার্যদিবসে এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে 3 সূচকেই কিন্তু ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে। বইয়ের টানে মেলার পানে ছুটছেন বইপ্রেমীরা, পরিবার সন্তান নিয়ে ভিড় জমান কর্মব্যস্ত পাঠক অভিভাবকরা। তবে দাম নিয়ে খানিকটা সংশয় রয়েছে বই ক্রেতাদের মাঝে। মার্জিয়া শ্রেয়ার রিপোর্ট। রঙিন মলাটে ছোট বড় বর্ণ আর বিচিত্র ছবির সমাহারে সাজানো বইগুলো যেন হাতছানি দিয়ে পাঠকদের ডাকছে। দুপুরের তীব্র আলো যখন তার তেজ কমাচ্ছে একটু একটু করে, তখন থেকেই বইয়ের টানে মেলার পানে আনাগোনা শুরু বইপ্রেমীদের। আদরের ছোট্ট সোনামণি উল্টে পাল্টে দেখছে বইয়ের পাতা। বইমেলার আভিজাত্যের সঙ্গে পরিচয় করিয়ে দিতে ব্যস্ততার মাঝে একটু ফুরসত মিলতেই শিশুদের নিয়ে চলে এলেন অভিভাবকরা। বইমেলাতে এসেছি আমরা বিভিন্ন রকমের গল্পের বই, যেমন 12 রাজকন্যার গল্প। বাবা মায়ের সাথে বই কিনতে আসছি, গল্পের বই। বইমেলায় যে বই পড়ি, আসি, বই কিনি, বাসায় নিয়ে যেয়ে পড়ি, এটাই ভালো লাগে। কেউ কেউ এসেছেন একাই বই ছুঁয়ে দেখার একান্ত বাসনা নিয়ে। তবে বইয়ের দাম খানিকটা সংশয় ফেলেছে একনিষ্ঠ পাঠকদের। ছুটির দিনগুলোতে অনেক গ্যাঞ্জাম হয়, সেই দিন আসলে একদমই কথাও বলা যায় না, ঘোরাও যায় না। আজকে বেশ ভালো লাগতেছে। আমার কাছে মনে হচ্ছে একটু তুলনামূলক দাম বেশি। অনেকবার আসছি আমার বড় মেয়েকে নিয়ে, সে তো আমার একটু বেশি লাগতেছে। কাগজের দাম তো বেশি, একটু তো দাম পড়বে আর কি। কাগজের অন্যান্য খরচ আছে না। এখন যদি ক্রয়ের সামর্থ্য না হয় তাহলে পরে তারা কিনে নিতে পারবে, সেই সুযোগটা হয়তো বা আমরা পাবো পরবর্তী সময়ে। এই বইমেলায় না হলে সামনের বইমেলায় অবশ্যই সেই সুযোগটা আমরা পাবো আশা করছি। নতুন বইয়ের জন্য যে উন্মাদনা তা কি দামের পাল্লায় মাপা যায়? দাম কিংবা ব্যস্ততা কোনোটি বইপ্রেমীদের দূরে সরাতে পারে না। তাই তো বিকেল হলেই এই সব আয়োজনকে সফল করতে বইপ্রেমীরা ভিড় জমান প্রাণের বইমেলায়। মার্জিয়া শ্রেয়া, সময় সংবাদ, ঢাকা। দেখছেন এই সময়ের বাণিজ্য। চীনের পণ্যের উপর যুক্তরাষ্ট্রের 10% শুল্ক হার আরোপের ফায়দা পাচ্ছেন বাংলাদেশি ব্যবসায়ীরা। কৌশলগত বাজার হিসেবে বিদেশি বায়ারদের কাছ থেকে জানুয়ারি মাসে রেকর্ড অর্ডার পেয়েছেন তারা। হিসেব বলছে 1 মাসে 33% প্রবৃদ্ধি হিসেবে প্রায় 3 বিলিয়ন মার্কিন ডলারের অর্ডার পেয়েছে বাংলাদেশ। সাক্ষাৎ ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। গত 6 মাসের টানা সংকটের মাঝেও চলতি বছরের জানুয়ারি মাসে সব রেকর্ড ভেঙেছে বাংলাদেশের তৈরি পোশাক খাত। বিজিএমই এর তথ্য অনুযায়ী জানুয়ারি মাসে ঢাকা জোন 30% প্রবৃদ্ধি হিসেবে 2.96 বিলিয়ন মার্কিন ডলারের পণ্য অর্ডার পেয়েছে, আর চট্টগ্রাম জোন 45.72% প্রবৃদ্ধি হিসেবে অর্ডার পেয়েছে 191 মিলিয়ন মার্কিন ডলারের। জানুয়ারির 20 তারিখ থেকে যখন আপনার চাইনিজ হলিডে শুরু হয়ে যায়, এর আগে কিন্তু চায়না থেকে মালগুলো এক্সপোর্ট করাই নিয়ে আসতে হয়। ইনহাউস করার কারণে অর্ডারগুলো আর্লি কিন্তু আপনার
অর্ডার বুকিং হয়ে যায়, যার দরুন আমাদের এই অর্ডারটুকু বেশি দেখা যাচ্ছে। ডিসেম্বর এবং জানুয়ারি মাস থেকেই বাংলাদেশের গার্মেন্টস ব্যবসায়ীরা আসন্ন ফল ও হলিডে মৌসুমের তৈরি পোশাকের অর্ডার পেতে শুরু করে। মার্চ এবং এপ্রিল মাস জুড়ে চলবে এই পোশাক রফতানির জাহাজীকরণ। এর মাঝে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন চীনের তৈরি পণ্যের উপর 10% হারে শুল্ক আরোপ করেছে। এই অবস্থায় চীনের শুল্ক জটিলতা এড়াতে বিদেশি বায়াররা এখন বাংলাদেশমুখী হয়েছেন বলে মনে করছেন গার্মেন্টস ব্যবসায়ীরা। এখন পিক আওয়ার সিজনে কিন্তু ও শিপমেন্টের কোয়ালিটি বাড়তি হয় নর্মাল টাইমের থেকে, এটা একটা পয়েন্ট। দ্বিতীয় হচ্ছে বিগত দিনে যে শিপমেন্টগুলো হয়নি ওটা পিছিয়ে আস্তে আস্তে একদম সন্নিকট আসার পরে এই শিপমেন্টগুলো এখন সম্পন্ন হচ্ছে, যার ধরুন আপনি এখানে একটা কনসেন্ট্রেটেড ভলিউম দেখতে পাচ্ছেন। বিজিএমই এর মতো বিকিএমই এর আওতাধীন প্রতিষ্ঠানগুলোতে এসেছে রেকর্ড পরিমাণ অর্ডার। জ্যাকেট, ট্রাউজার এবং ব্লেজারের অর্ডার এসেছে তুলনামূলক বেশি। তবে জানুয়ারি মাসে ঢাকা এবং চট্টগ্রাম জোনের প্রতিষ্ঠানগুলোতে 55,088 কোটি টাকার অর্ডার পেল, তা সাময়িক অগ্রগতি বলে মনে করছেন তৈরি পোশাক খাতের ব্যবসায়ীরা। এই অগ্রগতি ধরে রাখতে বেশ কিছু নীতিগত সিদ্ধান্ত পরিবর্তনের মত তাদের। কাস্টমাররা চায়নার অল্টারনেটিভ খোঁজা আরও আগে থেকে শুরু করেছে, এখন আরও এই জিনিসটাকে আরেকটু ত্বরান্বিত করার চেষ্টা করছে। সো এটার ইম্প্যাক্টটা আমরা আসলে আমাদের এক্সপোর্টের মধ্যে ইতিমধ্যে দেখতে পাচ্ছি। বাংলাদেশ বছরে প্রায় 46 বিলিয়ন মার্কিন ডলারে তৈরি পোশাক রপ্তানি করছে। এর মধ্যে ইউরোপ এবং আমেরিকা হলো বাংলাদেশের তৈরি পোশাকের সবচেয়ে বড় বাজার। বাংলাদেশের রপ্তানি আয়ের অন্যতম খাত এই তৈরি পোশাক শিল্প, যেমন সাম্প্রতিক সময়ে শ্রমিক অসন্তোষ সহ নানা জটিলতায় পড়েছিল, ঠিক তেমনি তার থেকে উত্তরণের পথও খুঁজে পেয়েছে। বিশেষ করে আমেরিকা এবং চীনের যে বিরোধ চলছে তার ফলশ্রুতিতে তৈরি পোশাকের সুফল পাচ্ছে বাংলাদেশ। আর তাই জানুয়ারিতে রেকর্ড প্রবৃদ্ধি হয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। সময়ের বাণিজ্য। বগুড়ায় ভরা মৌসুমে অস্বাভাবিকভাবে কমেছে আলুর দাম। প্রতি কেজি আলু জেলার মহাস্থান হাটে বিক্রি হচ্ছে 10 থেকে 12 টাকায়। বিস্তারিত জানাতে সেখানে আছেন সহকর্মী আব্দুল আওয়াল, সরাসরি যাচ্ছি তার কাছে। গত বছর জুড়েই কিন্তু আসলে আলুর দাম নিয়ে এক রকমের অস্বস্তি ছিল। সারা বছর জুড়ে আলুর দাম কখনো 60 কখনো 70 টাকা কেজিতে বিক্রি হয়েছে। তবে এখন আলুর ভরা মৌসুমে বছরের শুরুতেই কিন্তু কৃষকরা আলু উৎপাদন করে মাঠে বড় রকমের ধাক্কা খেয়েছেন। বগুড়ায় যেই মহাস্থান সবজির মোকাম রয়েছে, যেটি দেশের অন্যতম সবচাইতে বড় সবজির মোকাম, সেখানে কিন্তু আলু মাত্র 10 থেকে 12 টাকা কেজিতে বিক্রি হচ্ছে জাত ভেদে। এর জন্য কারণ হিসেবে কৃষকরা যেমনটি বলছেন যে এখন যে আলুটি তারা ক্ষেত থেকে তুলেছে এটি কিন্তু আগাম জাতের আলু, এবং শুষ্কতার কারণে আসলে শুষ্কতার অভাবে এই আলুগুলো কিন্তু তারা হিমাগারে রাখতে পারেন না, অর্থাৎ মাঠ থেকে তোলার পরপরই কিন্তু আসলে বাজারে নিয়ে এসে তাদেরকে বিক্রি করে দিতে হয়। এই জন্য কিন্তু আসলে কম দামেই তাদেরকে বাধ্য হয়ে এই আলুটি ছেড়ে দিতে হচ্ছে। এছাড়াও যে এবারে কিন্তু সারা বগুড়ায় গত বছর যেখানে 53,000 হেক্টর জমিতে আলুর চাষাবাদ হয়েছিল, এবারে কিন্তু সেখানে 7,000 হেক্টর বেড়ে প্রায় 60,000 হেক্টর জমিতে কিন্তু আসলে আলুর চাষাবাদ হয়েছে। কৃষকরা যেমনটি আমাদেরকে বলছেন যে প্রতি কেজি আলুতে জাত ভেদে কিন্তু ওনাদের 15 থেকে 16 টাকা পর্যন্ত খরচ হয়েছে, যার বিপরীতে ওনাদেরকে লোকসান দিয়ে প্রতি কেজি আলু কিন্তু মাত্র 10 থেকে 12 টাকায় বিক্রি করতে হচ্ছে, অর্থাৎ প্রতি কেজিতে কিন্তু ওনাদের 3 থেকে 4 টাকা পর্যন্ত আলুতে লোকসান গুনতে হচ্ছে। মূলত কৃষি অধিদপ্তরের যে কৃষি বিপণন বিভাগ রয়েছে তাদের কিন্তু আসলে দায়িত্ব থাকে এই যে কৃষক যে মাঠে আলুর চাষাবাদ করবেন তখন যে সারের দাম বৃদ্ধি ছিল বা বীজের দাম বৃদ্ধি ছিল, এই দাম বৃদ্ধিগুলোর পরীক্ষা নিরীক্ষণ করে কতটুকু আলু উৎপাদন করবে এ নিয়ে কৃষকদেরকে সঠিক তথ্যগুলো জানানো। কৃষকরা অভিযোগ করছেন কৃষি বিপণন বিভাগের আসলে দায়িত্ব অবহেলা বা সঠিক সমন্বয়হীনতার কারণে কিন্তু আসলে অধিক পরিমাণে এবারে আলু উৎপাদন করে কিন্তু তাদেরকে লোকসান গুনতে হচ্ছে, এবং লেট জাতের যে আলুটা আসলে উঠবে সেটি উঠতেও কিন্তু এখনো 1 মাসেরও মতো সময় লাগবে। এতে করে কিন্তু কৃষকদের যে এখন পর্যন্ত যে লোকসানে রয়েছে সেই লোকসানটা ঠিক কতটুকু পোষাবে পরবর্তীতে যেই আলুটি মাঠ থেকে উঠবে সেটি নিয়ে কিন্তু আসলে তারা সন্দিহান রয়েছে। এবং যেমনটি বলছিলাম যে এই যে আলুর দাম পড়ে গিয়েছে এতে কিন্তু কৃষকদেরকে এক রকমের বড় রকমের ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। তো বগুড়ায় আলুর বাজার নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ।
সরাসরি যুক্ত ছিলাম বগুড়ায়। পিরোজপুরের বলদিয়া ইউনিয়নের বিন্না গ্রামের প্রতিটি ঘরে যেন এক একটি কারখানা। তৈরি হচ্ছে আধুনিক ডিজাইনের নজর কাড়া ক্রিকেট ব্যাট। স্বল্প মূল্যে পাওয়ায় কিশোর থেকে তরুণ সবার পছন্দ এসব ব্যাট, আর তাতে গ্রামবাসীর আয় বছরে কোটি টাকার বেশি। জিয়াউল হকের তথ্য ছবিতে ফুটে উঠেছে পরিবার ভিত্তিক গড়ে ওঠা সম্ভাবনাময় এই শিল্পের কথা। পিরোজপুরের নেসারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়নের ছবির মতো সাজানো গ্রাম বিন্না, স্থানীয়ভাবে ব্যাট নামেই পরিচিত। প্রায় প্রতিটি ঘরে চলছে কর্মযজ্ঞ। দামে সস্তা ও আধুনিক নকশার ব্যাটগুলো যে কারো নজর কাড়বে। সব মিলিয়ে 2 শতাধিক কারখানা রয়েছে এই গ্রামে। গ্রাম জুড়ে তৈরি হচ্ছে শত শত নারী পুরুষের কর্মসংস্থান। আমরা গাছ, কদম গাছ দিয়া এখানে ব্যাট তৈরি হয়। মোকাম থেকে মনে করেন কাঠটা আনলে পরে জায়গা সমেশিংয়ে এই মালটারে বিভিন্ন সেকশন করে এরপর মালটা সেরায়। কম মূল্যের নরম কাঠ দিয়ে তৈরি এসব ব্যাটের চাহিদা অনেক, তবে ডিউস বল খেলার উপযোগী নয়। তাই আন্তর্জাতিক মানের ব্যাট বানাতে যথাযথ কাঠের যোগান চান কারিগররা। এজন্য সরকারি সহায়তা পেলে রপ্তানিও করতে পারবেন তারা। সরকারে গেও কাঠটা দিতে, বাকি পাকিস্তান হুইল কাঠটা দিতে আমাকে ব্যবসাটা সুবিধা হইতে। কারিগরদের বিভিন্ন অভাব অভিযোগের জবাবে জেলা বিসিক জানালো, স্থানীয় এই কুটির শিল্পকে এগিয়ে নিতে যথাযথ প্রশিক্ষণের পাশাপাশি আর্থিক ও কারিগরি সহায়তা দেওয়া হচ্ছে। প্রায় 10,000 লোকের কর্মসংস্থান রয়েছে। স্থানীয় কাঁচামাল দিয়ে ব্যাট তৈরি করা হয়। আরও উন্নত মানের কাঠ দিয়ে ব্যাট তৈরি করতে পারলে এই ব্যাটগুলো দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা সম্ভব হয়। বিন্না গ্রামের প্রতিটি কারখানায় বছরে 20 থেকে 25,000 ব্যাট তৈরি হচ্ছে, আর তা থেকে বছরে আয় হয় কয়েক কোটি টাকা। সময় সংবাদ, পিরোজপুর। নিয়মিত রাজস্ব আদায় হলেও বরিশাল বিভাগের ফেরি ও খেয়া ঘাটে নেই ন্যূনতম যাত্রী সেবা। বেশিরভাগ ঘাটে নেই যাত্রী ছাউনি ও শৌচাগার। এমনকি ঘাট ও সংযোগ সড়ক নাজুক হওয়ায় যানবাহনের সঙ্গে ঝুঁকি নিয়ে ওঠানামা করেন যাত্রীরা। এতে চরম ভোগান্তিতে পড়তে হয় দক্ষিণাঞ্চলের যাত্রীদের। অপূর্ব অপুর রিপোর্ট। বরিশালের মুলাদি, হিজলা, মেহেন্দিগঞ্জ উপজেলার কয়েক লাখ মানুষ প্রতিদিন মিরগঞ্জ ফেরিঘাট ব্যবহার করেন, কেননা তাদের নদী অতিক্রম করতে হয় খেয়া পারাপারের মাধ্যমে। তবে ঘাটে কোনো ধরনের যাত্রী সেবা না পাওয়ার ক্ষোভ তাদের। রোদে দাঁড়াইয়াছি, একটু যাত্রী শ্রেণী থাকলে বসা যাইতো, বাচ্চাদের নিয়ে। কত দূর থেকে আসার পর একটা বাথরুম নাই, অপরিচ্ছন্ন। অভিযোগ আছে পটুয়াখালী জেলাতেও। জেলার সবচেয়ে ব্যস্ততম খেয়াঘাট পায়রাকুঞ্জ। প্রতিদিন অন্তত 10,000 মানুষ ব্যবহার করেন ঘাটটি। তবে যাত্রী ছাউনি ও শৌচাগার সহ কোনো সেবার ব্যবস্থা না থাকায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। একই চিত্র জেলার প্রায় সব খেয়াঘাটের। বৃষ্টিতে ভিজতে হয়, আবার ছেলেদের মধ্যে আমাদের দাঁড়াই থাকতে হয়। টয়লেট না থাকায় আমাদের মেয়েদের অনেক বিপদে পড়তে হয়। ঝালকাঠি শহরের 7টি খেয়াঘাটে রোদ বৃষ্টিতে খোলা আকাশের নিচেই অপেক্ষা করতে হয় যাত্রীদের। পাশাপাশি বেশিরভাগ ঘাট ভাঙা, এ কারণে প্রায়ই ঘটে দুর্ঘটনা। বরগুনার বড়ইতলা, বাইনচটকি খেয়াঘাটেরও বেহাল দশা। বেদখল হয়ে গেছে যাত্রী ছাউনি। ঝুঁকি নিয়ে যানবাহনের সঙ্গে ওঠানামা করেন যাত্রীরা। আর ভোলার ইলিশা ফেরিঘাটে একটি বিশ্রামাগার নির্মাণ করা হলেও তা ব্যবহারের অনুপযোগী। এখানে ওরকম ওয়াশরুমও নাই, থাকারও নাই, মানে আমরা গাড়িতেই থাকি আর কি। ঘাটগুলোরও একটু সংস্কার করা দরকার। ঝালকাঠিতে 7টা খেয়াঘাট আছে, একটি খেয়াঘাটেও কোনো যাত্রী ছাউনি নেই। আমরা চাই যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত হোক, যাত্রীরা অধিক ভাড়া দিয়ে যে হয়রানির শিকার হচ্ছে হয়রানি মুক্ত হোক, যাত্রীরা সহজভাবে চলাচল করতে পারে। তবে শিগগিরই যাত্রী দুর্ভোগ লাঘবে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পৌর কর্তৃপক্ষের। ঝালকাঠি পৌরসভায় 7টি খেয়াঘাট আছে, ঘাট অনেকটাই নষ্ট আছে। আমরা একটা স্কিম পাঠিয়েছি, তো ওইটা অনুমোদন হলেও করব, না হলে আমরা নিজস্ব অর্থায়ন এটা করব। বরিশাল বিভাগে 6 জেলায় 3 শতাধিক খেয়া ও ফেরিঘাট রয়েছে। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। সময়ের বাণিজ্য সংস্কারের অভাবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বরগুনার তালতলির ট্যাংরাগিরি ইকো পার্ক। বেষ্টনী ভেঙে যাওয়ায় বেরিয়ে গেছে প্রজননের জন্য রাখা হরিণ, মেছো, বাঘ এবং শূকর। 2.5 বছর ধরে বন্ধ ইকো পার্কে যাওয়ার একমাত্র সেতুর নির্মাণ কাজ। এতে জনপ্রিয় এই দর্শনীয় স্থান থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন পর্যটকরা। তবে সংশ্লিষ্টরা বলছেন ইকো পার্কের বেহাল দশা কাটাতে উদ্যোগ নেওয়া হয়েছে। রুবেল হোসেনের ছবিতে সাইফুল মিরাজুর রিপোর্ট।
দেশের দ্বিতীয় ম্যানগ্রোভ ফরেস্ট বরগুনার তালতলির ট্যাংরাগিরি বনে 2011-12 অর্থ বছরে 2,64 লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয় ইকো পার্ক। প্রজননের জন্য কংক্রিটের বেষ্টনী দিয়ে রাখা হয় হরিণ, মেছোবাঘ, বন্য শূকর এবং কুমির। পার্কের ভেতরে চলাচলের জন্য নির্মাণ করা হয় 4.5 কিলোমিটার দৈর্ঘ্যের ইটের সড়ক। ছোট ছোট খালের ওপর বিভিন্ন আকারে 16টি ব্রিজ। দর্শনার্থীদের জন্য পার্কের বিভিন্ন স্থানে নির্মাণ করা হয় বিশ্রামাগার, স্থাপন করা হয় গভীর নলকূপ ও শৌচাগার। কিন্তু দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে এসব এখন এক প্রকার ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বেষ্টনী ভেঙে যাওয়ায় বেরিয়ে গেছে হরিণ, বন্য শূকর এবং মেছোবাঘ। এমনকি পার্কে যাওয়ার একমাত্র সেতুটির নির্মাণ কাজ বন্ধ 2.5 বছর ধরে। এতে দূর দূরান্ত থেকে আসা অনেক দর্শনার্থী ফিরে যাচ্ছেন। এই যে ব্রিজটা না থাকার কারণে দর্শনার্থী আগের থেকে অনেক কমে গেছে। কিছুই ঠিক নাই, ঘোরার মতন পরিবেশ সুন্দর। এটা দেখাশোনার কেউ নাই। আগে তো মানুষজন আইতে, হ্যাঁ মানুষজন আয় না। রাস্তাঘাট নাই, যার কারণে পর্যটক খুব কম আসে। দর্শকদের জন্য খুবই প্রয়োজন এই রাস্তাঘাট খুব সুন্দর করা। তবে সেতু নির্মাণ কাজ দ্রুত শেষ করার পাশাপাশি ইকো পার্কের সংকট সমাধানে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। বড় আকারে প্রজেক্ট, সেখানে ওয়াচ টাওয়ার হবে, আরো আপনার রাস্তাঘাট উন্নয়ন হবে, ব্রিজগুলো হবে, যেগুলো খালে বড় ব্রিজ আছে সেগুলো হবে। সব কাজগুলো এখন চলমান পাইপলাইনে আছে। আমি ঠিকাদার সাথে কথা বলছি, ঠিকাদার কাজ করতে রাজি আছে। এস্টিমেট অনুমোদন পেলেই আমরা হয়তো 1 মাসের মধ্যে আমরা কাজ শুরু করতে পারবো। যোগাযোগ ব্যবস্থার অপ্রতুলতা, এই কারণে অনেক পর্যটক অনেক সম্ভাবনা থাকা সত্ত্বেও এখানে এই এলাকায় আসছে না। তো সেই বিষয়টাকে আমাদের এখানকার যারা লোকালি যারা আছেন তারাও গুরুত্ব দিচ্ছেন, আমরাও গুরুত্ব দিয়ে সরকারের কাছে সেই বাস্তবতাগুলো তুলে ধরার চেষ্টা করছি। ট্যাংরাগিরি ইকো পার্কে প্রবেশের জন্য প্রতি দর্শনার্থীর কাছ থেকে 12 টাকা করে রাজস্ব আয় করে সরকার। সাইফুল মিরাজ, সময় সংবাদ, বরগুনা। বিশ্বের অন্যতম জনপ্রিয় স্পোর্টিং কার টয়োটা RAV4-কে ছাড়িয়ে গেল দ্রুতগামী শেভরোলেট ইকুইংস। গাড়ির মালিক ও ড্রাইভারের প্রতিক্রিয়া এবং সার্ভিসের সময়সীমা সব দিক থেকেই পিছিয়ে রয়েছে টয়োটা স্পোর্ট কার। জেডি পাওয়ারের 2025 সালের তথ্যানুযায়ী জনপ্রিয়তার বিচারে টয়োটা RAV4 কার এগিয়ে থাকলেও নির্ভরশীলতার মাপকাঠিতে সম্প্রতি এগিয়ে গেছে দ্রুতগামী শেভরলেট ইকুইন্স্ক। এই নির্ভরশীলতার সমীক্ষা করা হয় মালিক ও ড্রাইভারদের প্রতিক্রিয়ার উপর ভিত্তি করে। রিপোর্টটি তৈরি করা হয় যান চলাচলের সক্ষমতা, বৈদ্যুতিক দক্ষতা, ইঞ্জিনের কার্যদক্ষতা সহ আরও অনেকগুলো বিষয় যাচাই বাছাইয়ের আলোকে। এছাড়া নির্ভরশীলতার দিক দিয়ে টয়োটার থেকে এগিয়ে আছে হোন্ডা CR-V, কিয়া স্পোর্টেজ, মাজদা CX-5 এবং শেভরোলেট ইকুইন্স্ক। লন্ডনের গাড়িভিত্তিক সংবাদ প্রকাশক সংস্থা মোটর বিস্কুটের প্রকাশিত তথ্য মতে নির্ভরশীলতার বিচারে 100-র মধ্যে সর্বোচ্চ 88 পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ইকুইন্স্ক। 84 পয়েন্ট নিয়ে পরের স্থান দখল করে নিয়েছে হোন্ডা CR-V ও কিয়া স্পোর্টেজ। এছাড়া মাজদা CX-5 অর্জন করেছে 82 পয়েন্ট। 81-র ওপর পয়েন্ট নিয়ে গাড়িগুলো গড়পড়তা ক্যাটাগরি উতরে গেলেও 81 থেকে 1 পয়েন্ট দূরে টয়োটা RAV4 80 পয়েন্ট নিয়ে গড়পড়তা ক্যাটাগরিতেই আছে। সমীক্ষার তথ্য মতে টয়োটা RAV4 মডেল গাড়িটি জীবদ্দশায় চলতে পারে 2 থেকে 2.5 লাখ মাইল। অন্যদিকে শেভরোলেট ইকুইন্স্ক জীবন দশায় চলতে পারে 2.5 থেকে 3 লাখ মাইল। আর বছরে 15,000 মাইল ব্যবহার করলে টয়োটা সার্ভিস দিতে পারে 17 বছর, আর অন্যদিকে ইকুইন্স্ক সার্ভিস দিতে পারে 20 বছর। সাদিক হাসান ইমন, সময় সংবাদ। অনিরাপদ খাদ্য গ্রহণের কারণে দিনে 5% মানুষ কোনো না কোনোভাবে ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছেন। রোববার জাতীয় খাদ্য নিরাপত্তা দিবস উপলক্ষে আয়োজিত এক সেমিনারে কথা বলেন বক্তারা। খাদ্য, স্বাস্থ্য ও সুস্থতা এই 3 বিষয়কে আলাদা করে দেখার সুযোগ নেই উল্লেখ করে বলেন, সুস্থ থাকলে নিরাপদ খাদ্য গ্রহণ নিশ্চিত করতে হবে। খাদ্য হোক নিরাপদ, সুস্থ থাকুক জনগণ, এই প্রতিপাদ্য সামনে রেখে সেমিনারের আয়োজন করে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আমার 20 বছরের উপরে চাকরি হয়ে গেছে, রাখা যাবে না, কারণ রান্না করা শ্রদ্ধা এবং যেটা জানাই আদালত সবসময় আমাদের বাণিজ্য। কানাডা, মেক্সিকো ও চীনা পণ্যে শুল্ক আরোপ করায় যুক্তরাষ্ট্রের বাজারে বিভিন্ন পণ্যের দাম বাড়তে পারে বলে সতর্ক করেছেন ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে মার্কিন পণ্য না নিয়ে নিজেদের দেশের উৎপাদিত পণ্য কিনতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন সিদ্ধান্তে মেক্সিকান ও কানাডিয়ান পণ্যের উপর 25% এবং চীনা পণ্য আমদানির উপর আরোপ করা হবে 10% শুল্ক। যুক্তরাষ্ট্রের বাজারে চলতি মাস থেকে এটা কার্যকর হবে। এমন সিদ্ধান্তের প্রভাব যে মার্কিন অর্থনীতিতে পড়বে সেটাও জানেন নতুন প্রেসিডেন্ট, আর তাই তো আগে থেকে জনগণকে সতর্ক করলেন তিনি। রোববার নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্টে তিনি বলেছেন, চীন, মেক্সিকো এবং কানাডার মতো দেশগুলো দশক ধরে যুক্তরাষ্ট্রকে লুটপাট করছে। যুক্তরাষ্ট্রের আগের অবস্থান ফিরিয়ে আনতেই নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নাগরিকদের সামান্য দুর্ভোগ পোহাতে হতে পারে, আবার নাও হতে পারে বলে সতর্ক করেন তিনি। ট্রাম্পের শুল্ক আরোপের পর পাল্টা যুক্তরাষ্ট্রের পণ্যে 25% কর আরোপের ঘোষণা দেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। মার্কিন পণ্য না কিনে নিজেদের উৎপাদিত পণ্য কিনতে নাগরিকদের প্রতি অনুরোধ জানান তিনি। কঠিন পরিস্থিতি মোকাবেলায় জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান ট্রুডো। মেক্সিকো ও যুক্তরাষ্ট্র থেকে আমদানি পণ্যের উপর কর আরোপের ঘোষণা দিয়েছে। ট্রাম্প ঘোষিত নতুন শুল্কের তীব্র বিরোধিতা করে পাল্টা ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিয়েছে চীন। এই ইস্যুতে বিশ্ব বাণিজ্য সংস্থায় মামলার কথাও জানিয়েছে বেইজিং। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুক্তি, যুক্তরাষ্ট্রের একতরফা শুল্ক আরোপ বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়মের গুরুতর লঙ্ঘন। রাহনুল রানা, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক বিশ্বজুড়ে বাণিজ্য যুদ্ধ শুরু করতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। হোয়াইট হাউসে ফিরে বিভিন্ন দেশের পণ্যের ওপর শুল্ক আরোপের হুঁশিয়ারি ছুড়ে দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিনা বাক্য ব্যয়ে যুক্তরাষ্ট্রের যাবতীয় শর্তে সম্মতি অথবা শুল্কের বোঝা। হোয়াইট হাউসে ফেরার পর থেকে এই নীতিতেই বিশ্বাসী হতে দেখা যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। এর মধ্যেই কানাডা, মেক্সিকো এবং চীনের ওপর শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন তিনি। এতে যুক্তরাষ্ট্রের $2.1 ট্রিলিয়ন বাৎসরিক বাণিজ্য ক্ষয়ক্ষতির মুখে পড়ার ঝুঁকি দেখা দিয়েছে। ট্রাম্পের এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রের চাকরির বাজারকেও প্রভাবিত করবে বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের দিকে কড়া জবাব ছুড়ে দিচ্ছে দেশগুলো। কানাডা এবং মেক্সিকো যেখানে পাল্টা শুল্ক আরোপের হুমকি দিচ্ছে, চীন বলছে বিশ্ব বাণিজ্য সংস্থায় অভিযোগ দায়ের করবে তারা। তবে যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের মধ্যেও আশার আলো দেখছে চীন। তাদের ধারণা, যুক্তরাষ্ট্র থেকে আমদানি কমানো শুরু করলে চীনের অভ্যন্তরীণ শিল্পে আলোড়ন দেখা দেবে। এমনকি প্রতিযোগিতামূলক বিশ্ববাজারে চীনের আধিপত্যেরও আশা করছেন তারা। তবে বিপত্তি ঘটতে পারে যদি এই পাল্টাপাল্টি শুল্ক আরোপ বাণিজ্য যুদ্ধের রূপ নেয়। ইউনিভার্সিটি অফ সিডনি বিজনেস স্কুলের অধ্যাপক কিউ বুহি বলেন, দেশগুলো একে অপরের ওপর শুল্ক আরোপ করতে থাকলে বিশ্ব অর্থনীতির ভারসাম্য নষ্ট হবে। দেখা দেবে অর্থনৈতিক বিচ্ছিন্নতাবাদ, যেখানে প্রতিটি দেশ শুধুমাত্র নিজের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে যাবে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। অর্থনীতিতে সেবা খাতের হিস্সা বাড়লেও কমছে উৎপাদন খাত। ডলারের দাম ও সুদের হারকে দোষারোপ শিল্প উদ্যোক্তাদের। সেবা খাতের দক্ষতা বাড়ানোর পরামর্শ। চীনা পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের ফায়দা পাচ্ছেন বাংলাদেশি ব্যবসায়ীরা। জানুয়ারিতে এসেছে রেকর্ড পরিমাণ অর্ডার। ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান। বছরের প্রথম মাসেও রেমিটেন্সে সুবাতাস। প্রবাসীরা দেশে পাঠিয়েছেন $218 কোটি 52 লাখ। বছর ব্যবধানে বেড়েছে প্রায় 3.5%। এই ছিল এ সময়ের বাণিজ্যে। সঙ্গেই থাকুন সময়ের।